শুনেছি আজ আমার বিচার বসবে, বাসায় অনেক মানুষ এসেছে সেই উপলক্ষে, তাই আমার দম ফেলার সময়টুকুও নেই। এতক্ষণ বুয়াকে সাথে নিয়ে পোলাও, রোস্ট, রেজালা আর শাহি সবজি রান্না শেষ। এবার খিচুড়ি বসাবো। আমার হাতের খিচুড়ি, গরুর মাংস এবারের অনেকের খুব প্রিয়। আপনারা বোধহয় বুঝতে পারছেন না কিসের ভেতর কি। পান্তা ভাতে ঘিয়ের গল্প কেন করছি আমি নিজেই বুঝতে পারছি না আমি কি বলছি। আসলে এমন বিচারের দিন জীবনে আগে তো আসেনি। কেমন যেন মেট্রিক পরীক্ষার রেজাল্ট দেওয়ার মতো একটা অনুভূতি। বিচার বসবে কারণ আমি বেয়াদব, ননাস আর শাশুড়ির মুখে মুখে তর্ক করেছি। বিচার বসাবেন আমার 2 ভাসুর, 2 ননাস, 1 ননদ, 2 মামা শ্বশুর শাশুড়ি আর 1 খালা শাশুড়ি। আসলে আছেন আরো 2 খালা শাশুড়ি, কিন্তু তারা আমাকে বেশ পছন্দ করেন, তাই তাদের ডাকা হয়নি। আমার দেবর এই বিচারের কথা শুনে কালকে থেকে রাগ করে বন্ধুর বাসায় চলে গেছে। চেয়েছে আমাকে বাবার বাসায় দিয়ে আসতে, আমি চাইনি, তাই আমার সাথেও রাগ করেছে। আমি অর্পিতা, এবারের 3 নাম্বার বউ। বাকি 2 বউ আলাদা থাকে, ছুটির দিনে বেড়াতে আসে। আমি শ্বশুর বাড়িতে থাকি, এমনি এমনি থাকি না, সাথে পাচ্ছে থাকি না। অফিস করি, রান্না করি। বিয়ের 4 বছর হচ্ছে, বাচ্চা নেইনি এখনো। আজ মনে হচ্ছে ভালোই হলো তাতে। মায়ের বিচার সবাই, নইলে সেই শিশু একজন বিচারক হতো। ঘটনার সূত্রপাত খুব সামান্য কারণে। এই শনিবার আমার এক বান্ধবীর বিয়ে। অনেক আগেই ঠিক করে রাখা যে আমি বুধবার চলে যাব ওদের বাসায় নারায়ণগঞ্জে, আর একেবারে রবিবার অফিস করে বাড়িতে আসব। আমার হাজব্যান্ড আপন জানে ওর কোনো সমস্যা নেই, কিন্তু মায়ের অনুমতি নিতে বলল। আমার শাশুড়িকে বলতেই তিনি কিছু বলার আগে এক কথায় না করে দিলেন। আমার মেঝো ননাস, যিনি প্রায় সারা বছর ছেলে মেয়ে নিয়ে বাবার বাসায় থাকেন, সাথে এক গাদা কথা শোনালেন আমায়। যেমন ভদ্র ঘরের বউরা এভাবে মানুষের বাসায় গিয়ে থাকে না, বেশি লাই পেয়ে পেয়ে আমার এই অবস্থা, চাকরি করতে দেয়া হয় এই অনেক। আমি বেশ অনেকক্ষণ চুপ ছিলাম। যেই বললেন যে এই জন্যই ভাঙা ঘরের মেয়ে আনতে হয় না, আমি রুখে উঠলাম। আমার বাবা মারা যাওয়ার পর আমার মায়ের 2য় বিয়ে হয়েছে। আমি সেই ঘরের মেয়ে, আরও 2 সন্তানের সাথে বড় হই, আদরে শাসনে স্বাভাবিক নিয়মে। কিন্তু এই খোঁটা আমার খাওয়াই লাগে যে আমি ভাঙা ঘরের মেয়ে। আজও বুঝি না এ কথার মানে কি। আমিও ত্যক্ত বিরক্ত হয়ে বলে ফেলি, আপা আপনি তো ভরা ঘরেরই মেয়ে, তাই শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে ছড়ি ঘোরান। ব্যাস তুলকালাম লেগে গেল। মজার ব্যাপার হলো, যেই শনিবার রাতে রুম্পার বিয়ে, সেই শনিবার দুপুরে আমার নামে দরবার বসলো। একবার মনে হচ্ছে ধুর, বিয়েতে তো এমনিতেও গেলাম না, মাঝে দিয়ে কিসের মধ্যে পড়লাম। আল্লাহ জানে কতগুলো কথা শোনাবে। দুপুরে ভরপেট খেলো সবাই, আমার স্বামী ছাড়া। মুখ ছুড়া মানুষ, গত 2-3 দিন সে আমার থেকে একটু লুকিয়ে বেড়াচ্ছে। অশান্তির ভয়ে খেতে পারিনি মনে হয়। আমি বেশ স্বাভাবিকভাবেই খেলাম। খাওয়ার পর সবাই লিভিং রুমে বসলো। তাও ভালো, আমাকে সামান্য সম্মান দিয়ে বাচ্চাদের বাগানে পাঠিয়ে দেয়া হলো। গলা খাকারি দিয়ে আমার নন্দাই বিচারের অধিবেশন শুরু করতেই যিনি ঢুকলেন ঘরে, তাকে দেখে আমি কল দেওয়ার পুতুলের মতো দাঁড়িয়ে গেলাম। বাপি, আমার সৎ বাবা, আমার মায়ের 2য় স্বামী, তাকেই বিবাদী পক্ষ হিসেবে ডেকে আনা হয়েছে। মা মারা যাবার পর ওনার সাথে আমার গত 2 বছর দেখা হয়নি। উনি ফোন করেন মাঝে মাঝে, আমি তাও না। আমার আপন বাবা মারা যাবার সময় আমি ক্লাস 5-এ পড়ি। আরেকজনকে বাবার আসন দেওয়ার জন্য বয়সটা খুব একটা উপযুক্ত না। কাজেই মার বাপির অনেক চেষ্টার পরও আমি কখনো বাপির সাথে সহজ হতে পারিনি, এটা সবাই জানে। আর আমাকে টাইট দেওয়ার জন্য বাপিকে ডাকা হয়েছে, এটাও ভালো করে বুঝতে পারি আজকে। আমি আমার স্বামীর দিকে তাকাতেই সে চোখ ঘুরিয়ে ফেলল। তার মানে সেও জেনে বুঝে আমার গোপন ক্ষতে আঘাত দেয়াতে সায় দিয়েছে। শুরু হলো অভিযোগের বহর।
আমি দেরিতে উঠি, আমার বাসায় ঠিক মতো থাকতে পারি না, অফিস করি, স্বামীকে নাম ধরে ডাকি, মুড দেখায়, কাজে ফাঁকি দিতে মাইগ্রেনের অজুহাত করি, পায়ে ধরে সালাম করি না থেকে শুরু করে নন্দাইকে দেখে মুখ গুমরা করে রাখা থেকে শুরু করে সাম্প্রতিক বেয়াদবি পর্যন্ত যে যা পারে সব বলল। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। শুধু এই জন্য না যে 4 বছর ধরে চেনা মানুষগুলোর মনে আমার বিরুদ্ধে এত বিষ, বরং আরো বেশি এজন্য যে বাপির সামনে এসব কথা বলা হলো। বাপি শুনলো যাকে কোনোদিন আমি রিপোর্ট কার্ডে সাইন করতে দেইনি, রিপোর্ট কার্ড 19-20 হয়নি, যাতে ভালো করে পড়াশোনা করেছি অভিযোগ শুনতে যেন না হয় বাপিকে। দিন রাত এক করে পড়াশোনা করতাম, শান্ত মেয়ে হয়ে থাকতাম। অভিযোগ শেষে আমার শাস্তি হলো আমার মেঝো ননাসের কাছে আমার মাপ চাইতে হবে এবং সবার সামনে আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ আর দ্বিতীয়বার ঘটবে না অঙ্গীকার করতে হবে, নইলে আমার ননাসের সাথে আমি এক বাড়িতে থাকতে পারবো না, অর্থাৎ আমাকে বের করে দেয়া হবে। আমি অঙ্গীকার করতেই দাঁড়ালাম। আমার উপায় বা কি? চোখের পানিতে সবাইকে ঝাপসা দেখতে দেখতে হঠাৎ অনুভব করলাম একটা হাত আমাকে শক্ত করে ধরে ফেলল। বাপি এতক্ষণ একটা কথাও বলে নাই, এমনিও উনি কম কথাই বলেন। এবার বাপি বললেন, আপনারা আমার মেয়েটার বিরুদ্ধে এত অভিযোগ দিলেন, মেয়েটা আমার সেই কবে থেকে আমার কাছে ছিল, আমি তো কই কোনো দোষ ধরতে পারলাম না তার। নিজের বাবা ছিলাম না আমি, তার দোষ দেখলে চোখে পড়তই, তাও তো দেখলাম না। আজ আমাকে যখন আপনারা ফোন দিলেন আমি জিজ্ঞাসা করলাম আমার মেয়ে কই, তখনও বললেন যে ও রান্না করছে, অথচ এত জমায়েত ওর বিচার বসাতেই। উঠতে বসতে আমার মেয়েটাকে এত কিছু বললেন, তার মানে এতদিনে এখানে খুব ভালো সুখে ঘর করেছে আমার মেয়ে, ধারণা ঠিক না। আপনাদের পারিবারিক ব্যাপার, কে থাকবে আর কে যাবে, তবে যে বাড়িতে এত সামান্য ব্যাপার যেটা মীমাংসা করা যেত সেজন্য এভাবে অপদস্থ করা হয়েছে অর্পিতাকে, সে বাড়িতে আমি আমার মেয়েকে থাকতে দিব না। ঘরে যেন বাজ পড়লো একসাথে অনেকগুলো, অথচ বাপি কথা বললেন একদম নিচু গলায়। আমার স্বামী এতক্ষণ চুপ ছিল, এখন মনে হয় তার মনে হয়েছে তারও কিছু বলার আছে। সে গলা খাকারি দিয়ে বলল, ইয়ে আঙ্কেল, মানে বাপি, আপনি যে বলছেন আপনি ওকে নিয়ে যাবেন, ওকে কিন্তু তেমন কিছুই বলা হয় নাই, ক্ষমা চাইতে বলা ছাড়া। আপা ওর মুরব্বি, ক্ষমা চাইলে বা কি হবে, নিয়ে গেলে কিন্তু এ বাড়ির দরজা ওর জন্য বন্ধ হয়ে যাবে। এমন ভাববেন না যে আমি ওকে আনতে যাব। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে, এ কি বলে, পেটে পেটে তো তারও জিলাপি কম না। হঠাৎ বাপি মেঘ গর্জন করে উঠল, তোমার মেরুদণ্ডের জোর আমার দেখা হয়েছে বাবা, তোমার আর আমাকে ভয় দেখানোর দরকার নাই। যে নিজের বউয়ের সম্মান নিলামে তুলে এমন ছেলের কাছে আমার মেয়ে দিয়েছি ভাবতে আমার নিজেকে থাপড়াতে ইচ্ছে করছে। অপমানিত আপন এবার আমার কাছে এসে কেঁদে কেঁদে বলল, আমার ঘর করতে চাইলে তোমার সৎ বাবাকে আমাদের বাসা থেকে চলে যেতে বলো। পুরো বিকেলের প্রথম আমি চোখ মুছে ওর দিকে সোজা তাকালাম। আমি ওর থেকে বড় চাকুরি করি, বেশ ভালো বেতন পাই, দেখতে সুন্দরী বলে ওর অনেক কমপ্লেক্স জানতাম, কিন্তু আমাদের সম্পর্কের এই ঠুনকো অবস্থা আমার জানা ছিল না। বললাম, ওনাকে ডেকে এনেছো তোমরা আমার অভিভাবক হিসেবে, আমাকে বলার প্রয়োজনটা পর্যন্ত মনে করনি। এখন যখন উল্টো স্রোতে নৌকা যাচ্ছে অমনি বাপি সৎ বাবা হয়ে গেল। শাশুড়ি তখন আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে বলেন, বেহাই সাহেব, মাপ চাইলে কিন্তু ঠেটা চুকে যেত, আপনি খামাখা জিনিসটাকে ঘুরালো করলেন। কতদিনই বা মেয়েকে ঘরে পালবেন, ফেরত তো পাঠাবেন, মাঝে দিয়ে জল খোলা হবে। বাপি একটু হাসলেন, বললেন, মেয়ে যাবে বাবার বাসায়, বাপ ভাইকে নিয়ে থাকবে আপা, পালার প্রয়োজন নেই, ওকে পালার প্রয়োজন হবে না, উল্টো ওই ছোট থেকে ওর ভাইদের পেলেছে, দোয়া করবেন যেন ফেরত পাঠানোর দুর্দিন না আসে আপা। আমি আর দাঁড়ালাম না, যত সামান্য কাপড় আর প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে গেলাম বজ্র হতো একদল মানুষের সামনে দিয়ে। গাড়িতে উঠে আমি আর বাপি চুপ হয়ে বসে রইলাম। আমি আসলে বুঝতেই পারছিলাম না হচ্ছে কি আমার জীবনে। বাপির সাথে আমি কোনোদিন সহজ ছিলাম না, বাপিও হাল ছেড়ে দিয়েছিল।
আলোক বর্ষ দূরে থাকা সেই বাপির ভরসায় আজ সংসার ছেড়ে এলাম। অনেকক্ষণ চুপ থাকার পর বাপির ড্রাইভার আনিস সাহেবকে গাড়ি ঘুরিয়ে চাঁদপুরের দিকে নিতে বললেন। আমি তাকাতে একটু হেসে বললেন, 7:30 বাজে, এখনো নারায়ণগঞ্জ গিয়ে তোমার বান্ধবীর বিয়ে ধরতে পারবে। কিছুক্ষণ ফেল ফেল করে তাকিয়ে থেকে আমার জমানো অবরুদ্ধ সব কষ্ট একসাথে নিয়ে বাপি বলে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। আর সেই মানুষটা শক্ত হাতের বন্ধনে আমাকে এমনভাবে বাঁধলেন যে এই লহমায় আমি কৈশোরের চিরতরে হারিয়ে ফেলা বাবাকে যেন নতুন করে ফিরে পেলাম। কলমে দুহিতা। ধন্যবাদ সবাইকে।